ঘটনা আমি বলি, আমার এখনও মানে বলতে গেলে আমার মানে সেই দৃশ্যটা সামনে চলে আসে। তখন 1989, তো সেই অ্যানাটমি বিল্ডিংয়ে যেখানে ডিসেকশনটা হতো আমাদের 3তলা বিল্ডিং, তার 3তলাতে ওই বডিগুলো শোয়ানো থাকতো। তো সেই রকম ভূতরা বলে কোনো একদিন রাতেবেলা 12:30 একটা সময় যখন হোস্টেলে ঢুকে যাচ্ছে, বলছে ওই ওয়াল গার্ডেনের সামনে একটা বড় গাছ, তার নিচে বেদিয়ে আছে, দেখছে একটা সাহেব বসে আছে। দিদির বাড়ির অনতি দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল। আমি না ওই বাচ্চা দুটোকে দেখে আমার একটা মানে মাথার মধ্যে একটা হয়ে গেল যে এরা বাবাকে হারিয়েছে, আবার মা চলে যাবে এত অল্প বয়সে। কারণ যখন সবাই হাত ছেড়ে দেয় তখন কিন্তু একটা হাত তোমার থাকবে। এবার পরের দিন গিয়ে দেখি পেশেন্টের দুটো চোখে না ঠিক ঠিক করছে পিঁপড়ে, মানে পিঁপড়ে খেয়ে যাচ্ছে। এই বাবা, আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকের এপিসোডটা রিয়েল টক উইথ শ্রেয়াতে একটু স্পেশাল, কারণ আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিমান দাস। ডাক্তারবাবু কিন্তু আজকে শুধুমাত্র আমার দর্শক বন্ধুদেরকে একটু আনন্দ উপভোগ করানোর জন্য নিজের চেম্বার স্কিপ করে এসছেন, তাই সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর তার চেয়েও বড় কথা, বিং অ্যান্ড ডার্মাটোলজিস্ট, আমাকে এসেই উনি ফার্স্ট যে কমপ্লিমেন্টটা দিয়েছেন যে তোমার স্কিনটা ভালো, তাই আমার এমনিতেই মন প্রচণ্ড খুশি হয়ে গেছে। সো ওয়েলকাম টু মাই শো। আগে বলো, এখানে এই স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? থ্যাংক ইউ শ্রেয়া। তো স্টুডিও তো বেশ খুব, আমি এসে আসার জন্য খুব একটা এক্সাইটেড ছিলাম। আর তোমার যদিও ভূতে বিশ্বাস আমার নেই, কিন্তু ভূতের গল্পগুলো আমি শুনি, ঠিক কথা, কিন্তু ভূতে বিশ্বাস করো না? না, শুনি। এবং আমি আজকে ভেবেছিলাম দু একটা ছানাপোনা এখানে থাকতেও পারে ভূতের, সেইটা দেখতেও আমি এসেছি। তো এবারে বলি যে দেখো, ভূত ব্যাপারটা তো একটা অদৃশ্য কাল্পনিক ব্যাপার। যখনই এই কাল্পনিক ব্যাপার হয় সেটাকে বিশ্বাস করা বড় মুশকিল। কারণ ভূতের সঙ্গে দেখবে যে একটা ডেড বডি বা একটা মৃতদেহের একটা যোগ থাকে। অর্থাৎ তুমি যখনই সেরকম একটা মৃতদেহের খবর পেলে এবং সেটা যদি ডেথ হয়, তার মানে ভূতটা বেশ আরও শক্তিশালী হয়। তো সেই রকম একটা ব্যাপার। ভূতের গল্প যেমনি ছোটোবেলা থেকে আমিও পড়েছি, অনেকেই পড়েছে, বা তাতে একটা শিহরণ হয়। কিন্তু ভূতকে যদি তুমি দেখতে যাও, মানে আমরা যে গল্পের বইগুলো পড়ি সেগুলোতে কি হয়, ভূতের কিন্তু কেউ সামনাসামনি হতে চায় না। অর্থাৎ সামনে গেলে সে আমাকে হাঁচড়ে কামড়ে দেবে কি ঘাড় মোটকে দেবে। ভূতের কাছে কিন্তু কেউ সামনাসামনি হবে না, সবাই চায় একটু উঁকি মেরে দেখি যে ভূতের, আমরা কেউ ডাইরেক্ট কনফ্রন্টেশনটা যেতে চায় না। তো বইতেও তাই, তুমি যখনই ভূতের গল্পের বই পড়বে, মানে একটা করে পাতা উল্টাচ্ছ, মানে একটা ভূতের বাড়িতে তুমি ঢুকছো। তা একটা পাতা উল্টালে তার মানে একটা ঘর থেকে আর একটা ঘরে গেলে, অর্থাৎ তুমি দেখতে দেখতে যাচ্ছ যে কোথায় আছে ওটা শেষ অবধি। তো এই গল্পের এইটাই হচ্ছে মজা। তা এই হচ্ছে ভূতের ব্যাপারটা। কিন্তু আমাদের যেটা হয়, ওই যে বললাম ডেড বডি, তো আমরা ডেড বডি নিয়ে এত হ্যান্ডেল করেছি যে ভূত বোধহয় আমাদের মাথার মধ্যে আর ঢুকতে পারেনি। মানে একটা ঘটনা বলি, আমাদের যে অ্যানাটমি বিল্ডিংটা ছিল, তো সেই অ্যানাটমি বিল্ডিংয়ে যেখানে ডিসেকশনটা হতো আমাদের 3তলা বিল্ডিং, তার 3তলাতে ওই বডিগুলো শোয়ানো থাকতো, মানে টেবিলের ওপর 5-6টা বডি এরকম শোয়ানো থাকতো। আর একতলায় সেই বিরাট বিরাট মানুষের মতো আকৃতির যে সিন্দুক টাইপের থাকে, ওর মধ্যে প্রিজারভেটিভ দিয়ে গুলো রাখা থাকতো। এবার আমরা যখন ডিসেকশন করতে করতে ধরো একটা বডিকে ডিসেকশন করতে হতে, তারপর তার হাত পা সব আলাদা হয়ে গেল। এবার হয়তো 10 জন হাতটা নিয়ে কাজ করছে, 10 জন পাটা নিয়ে কাজ করছে, এরকম হচ্ছে। এই হাত পা নিয়ে যখন আমরা কাজগুলো করতাম, মানে ক্লাসটা যেই হয়ে গেল, আবার ওই মানে ওপরে স্কিন টিনগুলোকে সব ঠিকঠাক মতো করে সেটাকে আবার নিচে আমাদের রাখতে হতো। এবার পরের দিন আবার সেটাকে নিয়ে উপরে উঠতে হতো। এবার এই অ্যাপ্রন পড়া থাকতো, তার মধ্যে হয়তো কারুর পাটা নিয়ে আমরা 3তলায় উঠে গেলাম, আবার হয়তো কাজ শেষ করে 3তলা থেকে 1তলায় চলে এলাম। তো এই রেখে দিলাম। এই
করে করে ভূত ব্যাপারটাতে আর মানে সাধারণ লোকের মতো আমাদের ওরকম ফিলিংসটা হতো না। তাছাড়া যদি আমরা ধরো আমাদের যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটাতে সামনে একটা লন ছিল আমাদের কলেজে, সেই লনের ওপরে যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে রাত্রি 12টা, 12:30, 1টা, 1:30 আমরা পা দুলিয়ে দুলিয়ে গল্প টল্প করতাম। তখন দেখতাম ওপরে 3তলায় অ্যানাটমি বিল্ডিংয়ের 3তলায় মানে যে ঘরটায় বডিগুলো শোয়ানো আছে ওখানে একটা নীল আলো জ্বালানো থাকতো। এবার কোনো দিন সাধারণ লোক একটা কি ওইরকম একটা বিল্ডিং যেখানে এত বডি রয়েছে একটা হয়তো ভয় ভয় পেতে পারে, কিন্তু আমরা এতবার ওখানে গেছি। এবার রাতের বেলায় যখন আলোটা জ্বলছে তখন আমরা কোনো দিন দেখছি আরে আজকে জানলাটা খোলা, তো সেটাকে আমরা রিলেট করলাম যে আমাদের যে ডোমটা সেটা ভালো করে জানলাটা দেয়নি, এবারে কোনো একটা হাওয়াতে খুলে গেছে। এখন সেটাকেই তুমি যদি মানে সেটা ভেবে যদি একটা কিছু মনে করো তাহলে কিন্তু সেটা অনেক দূর চলে যাবে, কিন্তু আমরা ওইটাকে করতাম না। ইনফ্যাক্ট মানে ভূতেরা বোধহয় আমাদের ভয় পেত যে অত রাত্রিবেলা এরা 12টা 1টার সময় পা দুলিয়ে ওরম রাতে গল্প করছে, ওরাই হয়তো ভয় আমাদের দেখা দিত না, তাও হতে পারে। তো এই রকম হচ্ছে ভূতের ব্যাপারটা। আর ভূতের যেটা ব্যাপার একটা শুধু বলি যে একবার আমার এক দিদির বাড়িতে গেছিলাম বিলাসপুরে। তো দিদির বাড়ির অনতি দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল, মানে সেই তেঁতুল গাছটা খুব ঝাঁকড়া, তার নিচেটা অন্ধকার হয়ে থাকতো। তাও বলেছিল যে এই কয়েক মাস আগে এখানে একজন কেউ গলায় দিয়েছিল। ওইটা শোনার পর থেকে এবারে ওই গাছটার কাছাকাছি যেতাম না কেউ, কিন্তু একটা ইচ্ছা থাকতো যে কি হচ্ছে নিচেটা দেখি ওটা আছে কি না। এবারে অনেক দুপুরবেলা ওর বাড়ির ছাদে উঠে রাতেরবেলা অনেক রাতে ওর ছাদে উঠে দেখতাম কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, কিছু নড়ছে কিনা, কোনো সাদা কাপড় টাপড় আছে কিনা। মানে এই জিনিসটা সামনাসামনি যাব না কিন্তু দূর থেকে দেখব, অর্থাৎ ওই ভূতের একটা মজা আছে, সেই মজাটা অনুভব করা, এইটা কিন্তু সবাই ভালোবাসে। আর একটা তোমাকে বলি যে আমার তখন আমি 1980, এবারে আমরা গেছি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বিই কলেজ যেটা, সেখানে আমি অ্যাডমিশান নিয়েছিলাম। তো অ্যাডমিশান নিয়ে ওটা ফুললি রেসিডেন্সিয়াল। আচ্ছা। তা প্রথম দিন আমরা যখন গেছি গিয়ে আমাদেরকে একটা ঘরে বসানো হয়েছে, মানে আর সব সিনিয়ররা। মানে তুমি আগে মেডিকেল কোর্স জয়েন করার আগে তুমি ইঞ্জিনিয়ারিং এ একবার অ্যাপিয়ার করেছিলে? 2 বছর করেছি, মানে করে তারপর ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে আবার পরে মেডিকেলে শিফট করেছো। তো সেই যখন আমরা গেছি আমাদেরকে একটা রুমে বসিয়েছে, মানে ইন্ট্রোডাকশান হবে এবং তারপরে র্যাগিং। তো আমরা তো সব বসে আছি, আর সেই ছাগলগুলো যেরকম বসে থাকে এক জায়গায় ওইভাবে বসে আছি করে। এবার আমাদের যখন এসছে একজন দেখলাম যে মানে অনেক সিনিয়র আর কি, বলছে এই লেটুদা এসে গেছে, মানে এই হচ্ছে মানে মাস্টার, র্যাগিং মাস্টার। তারপরে এরকম আর একজন এসছে বিটাদা বলে। তারপরে একজন ঢুকলো, বললো ওই তো আমাদের ভূতদা এসে গেছে। তা খুব ফর্সা সৌম্যদর্শন, ভূতদাকে দেখে আমার বললি ভূতদা নাম কেন? তা হতে পারে, অনেকে তো ছেলে মেয়েকে বুড়ো বুড়ি বলে ডাকে, তাই এরকম বাড়িতে এরকম নাম দিয়েছে। তো পরে জেনেছিলাম যে এই ভূতদাকে মানে বিই কলেজে ভূতে ধরেছিল, এবার সেখান থেকে ওর নাম হয়ে গেছে ভূতদা। তো ভূতদার ব্যাপারটা কীরকম আমি জিজ্ঞেস করি যে আমরা যে কী ব্যাপার তোমাকে বলতে হবে। এখন ভূতদার বাড়ি ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের খুব কাছে, যার জন্য ও মানে বাড়িতে থাকতো, কিন্তু যেহেতু আমাদের ওটা ফুল রেসিডেন্সিয়াল পুরোপুরি, সেজন্য রাতেরবেলা তোমাকে হোস্টেলে ঢুকতে হবে, কারণ সকালবেলা ওই প্রক্টর তোমাকে দেখবে যে কারা কারা অ্যাবসেন্ট আছে, কী আছে না আছে, সেই জন্য রাতে ঢুকে যেত। এবার সারাদিন এদিক ওদিক ঘুরে ভূতদা রাতেরবেলা ফিরে আসতো, 12টা 12:30টার ফিরে আসতো, বা কোনো দিন সিনেমা টিনেমা দেখে ঢুকে যেত। এবার শিবপুরে কলেজের দুদিকে দুটো বড় বড় মাঠ আছে, একটা হচ্ছে লর্ডস আর একটা হচ্ছে ওভাল। তো এই লর্ডস আর ওভালের পাশ দিয়ে মানে সাহেবদের সময়কার, তো যখন সাহেবরা পড়াতেন ওদের কয়েকটা বিল্ডিং ছিল, মানে ধরো ম্যাকডোনাল্ড বিল্ডিং, ওলফেন্ডেন বিল্ডিং, মানে সাহেবদের নাম করা বিল্ডিং ছিল। এইবার ওই বিল্ডিংয়ের গা দিয়ে গ্রাউন্ডের পাশ দিয়ে এসে হোস্টেলে ঢুকে যেতে হতো। তো সেই রকম ভূতদা বলে কোনো একদিন রাতেরবেলা 12:30 1টার সময় যখন হোস্টেলে ঢুকে যাচ্ছে, বলছে ওই ওভাল গার্ডেনের সামনে একটা বড় গাছ, তার নিচে বেদিয়ে আছে, দেখছে একটা সাহেব বসে আছে। এখন বিই কলেজে তো সেই অর্থে সাহেব আর এখন কোনো নেই, ব্যাপার নেই, প্রফেসর তা এখন তো সাহেব কেউ নেই।
বলছে ওরকম একদম কোট হ্যাট পরে একটা লাঠি নিয়ে ও বসে আছে। তা ভূতরা বলছে যে কী জানি আমাদের প্রিন্সিপাল আর স্যারেরা তো 10টার পরে বেরোনি না, যেহেতু ওই ছাত্ররা সব ঘোরাঘুরি করে, ওনারা আর বেরোন না। ভূতরা বলছে এত রাত্রিবেলা কি কোনো লোক কি এরকম তা বুঝতে পারে পাশ কাটিয়ে আমি চলে যাব। তখন সে সাহেব বলে ভূতদাকে ডেকেছে। এবার ডেকেছে, সে ইংরেজিতে বলছে যে তুমি কোথা থেকে আসছো এত রাতে? ভূতদা বলছে আমি বাড়ি থেকে এরকম আসছি, কোন হোস্টেল ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করেছে। বল যাও, আর কোনো দিন এরকম রাত্রিবেলা আমি যেন না বেরোতে দেখি। তো সেই ভূত দেখা আমি দেখলাম। এরপরে আমি আমাদের সিনিয়ররা অনেকের কাছেই শুনেছিলাম যে ওরকম একজন সাহেব, সে নাকি ওই জিনিসটা অনেকেই দেখেছে, কিন্তু এটা হার্মফুল নয় না, কিন্তু উনি কাউকে ক্ষতি করেন না। বলে ওই সাহেবের কাজ হচ্ছে যে কোনো ছেলে যদি রাতেবেলা ঘোরাঘুরি করে বা করে তাকে বকাঝকা করা আর হোস্টেলে পাঠানো, কিন্তু উনি কাউকে ক্ষতি করেননি। তবু আমাদেরকে যেরকম সিনিয়ররা বলেছিলেন যে রাত্রিবেলা কেউ একা যাবে না, গেলে একটা গ্রুপ করে যেতে পারো, কিন্তু একা কেউ রাতের বেলা যাবে। তো এইটুকু আমি বলি যে এই হচ্ছে ভূতের অভিজ্ঞতা। কিন্তু সে অর্থে ভূত বলে আমি পরবর্তীকালে অবশ্য অনেকবার করেছিলাম যে এই যে বিহারে একটা ভূতের মেলা হয়। তো ভূতের মেলা বিহারে 3 জায়গাতে ভূতের মেলা হয়। এটা শুনি, এটা আমি জানি না একদম। হ্যাঁ, একটা তোমার 3টে জায়গা আছে বিহারের, যেখানে ওই কোনো একটা বছরের কোনো একটা সময় হয়, কোনো একটা দিনে কার্তিক পূর্ণিমা বা এরকম সময় মেলা বসে, সেখানে ভূতের তা সেখানটা আমি মনে করেছিলাম একবার যাব কি ব্যাপারটা। কিন্তু আমাদের অনেক বন্ধুবান্ধব যারা রাঁচিতে মেন্টাল অ্যাসাইলামে কাজ করেছে, তারা বললো ওখানে যাস না, ভালো লাগবে না, কারণ বেসিক্যালি এরা হচ্ছে সব সাইকিয়াট্রিক পেশেন্ট, যাদেরকে লোকাল ঝাড়ফুঁক তন্ত্র করে, অমানসিক অত্যাচার করে ভূত ছাড়ানোর জন্য, কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। এমন একটা মেলা যেখানে অনেক ওঝা তান্ত্রিকের সমাগম এবং পেশেন্ট হিসেবে তাদের আসছে হচ্ছে ওই যাদেরকে বলছে ভূতে ধরেছে। হ্যাঁ, ভূতে ধরেছে, কিন্তু বেসিক্যালি তারা সাইকিয়াট্রিক পেশেন্ট, এবং তাদেরকে ওই অমানসিক অত্যাচার সেটা দেখা যায় না, আমরা যার চিকিৎসা আছে সেটা ওরা করাবে না, ওরা এই মেলাতে নিয়ে যাবে। আচ্ছা, তোমার তো দীর্ঘ কর্মজীবন, এমন কোনো স্মরণীয় ঘটনা কোনো পেশেন্টকে কেন্দ্র করে যেটা তোমার মনে থেকে গেছে? হ্যাঁ, দেখো অনেক ঘটনার মধ্যে আছে, কিন্তু একটা ঘটনা আমি বলি, আমার এখনও যেটা বলতে গেলে আমার সেই দৃশ্যটা সামনে চলে আসে। তখন 1989, আমি তখন হাউস স্টাফ। তো একটা মেডিসিনে হাউস স্টাফ, আমি একজন পেশেন্ট তখন ভর্তি হলেন, এক বিধবা ভদ্রমহিলা, 45 থেকে 50 এরকম বয়স। তা 45 থেকে 50 বয়স, উনি ভর্তি হলেন একদম কোমাটোস যাকে বলি, কোনো জ্ঞান ট্যান কিছু নেই। আচ্ছা। তা যাই হোক ভর্তি হলেন। পরের দিন আমাদের যিনি স্যার দেখলেন, স্যার দেখে বললেন এই ওষুধপত্রগুলো তোমরা দেবে, লিখে নাও। আমরা সেই রকম স্যারের ডিরেকশানে লিখে দিলাম। দিয়ে 1 দিন 2 দিন 3 দিন পেশেন্টের কোনো রেসপন্স নেই, 4 দিন হয়ে গেল, কোনো রেসপন্স নেই। তখন স্যার আমাদের স্যারের পরে যে আরপি বলে, তো স্যার আরপির সঙ্গে যে আলোচনা করছেন, বলছেন এই পেশেন্টের কোনো হোপ নেই। এবার যখন বলছে হোপ নেই, তা আমরা পেশেন্ট পার্টির সঙ্গে মিট করতাম হাউস স্টাফ যখন ছিলাম। এবার স্যার তো বলে যে দেখো তোমরা এটা যা দেয়া আছে এই থাক, এর কোনো আশা দেখছি না। এইবারে আমি যখন মিট করছি তখন দেখলাম একটু নিম্নবিত্ত লোকের, গ্রাম থেকেই হয়তো এসছে, তার কোনো রিলেটিভ, তার সঙ্গে 2টো বাচ্চা, একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে, ধরো 11 বছর আর 7-8 বছর আর হয়তো 3 বছর 4 বছর এরকম, দুটোতে মিলে এসছে। তা বললো যে দেখো ডাক্তার, আপনারা কী আর করবেন, অনেক চেষ্টা করছেন, তা এখন এই 2টো ছোটো ছোটো বাচ্চা, আমি না ওই বাচ্চা দুটোকে দেখে আমার একটা মাথার মধ্যে একটা হয়ে গেল যে এরা বাবাকে হারিয়েছে, আবার মা চলে যাবে এত অল্প বয়সে, আমার একটা না ওটা নিতে পারলাম না। তো যখন নিতে পারলাম না, তখন আমি আমার যে ইন্টার্ন ছিল ওকে বললাম যে চল তো আজকে বিকেলে ভালো করে পেশেন্টটাকে আমরা দেখব, যে একে বাঁচাতেই হবে। হ্যাঁ, তখন বলে ঠিক আছে চলো।
এবার ওর সমস্ত রিপোর্ট ও সব দেখে টেকে মোটামুটি আমাদের একটা মনে হলো যে এই পেশেন্টকে এই ওষুধটা দিলে বোধহয় ভালো হতেও পারে। তো যখন সেটা মনে হওয়ার পরে, এখন সেটা তো আমরা লিখতে পারবো না, কারণ স্যার যদি না বলেন তাহলে বেড টিকিটে লিখতে পারবো না, সিস্টার সেটা অ্যালাউ করবে না, দেবেও না। তা পরের দিন সকালবেলা গিয়ে দেখি দুজনে বললাম যে আমরা যে আরপি আছে আরপিকে বলবো যে স্যার মানে পেশেন্ট তো ছেড়েই দিয়েছে না আসা, তাহলে আমরা একটা দিই না যদি কোনো অসুবিধা না থাকে। এবার পরের দিন গিয়ে দেখি পেশেন্টের দুটো চোখে না ঠিক ঠিক করছে পিঁপড়ে, মানে পিঁপড়ে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা খুব সিস্টারকে বকাঝকা করলাম করে তারপরে যাই হোক আমরা দুজন মিলে চোখ টক পরিষ্কার করলাম করে তখন আরপিকে বললাম যে স্যার এই ওষুধটা আমার মনে হয় যে এটা দিই যদি কোনো অসুবিধা না হয়। তা উনি বললেন যে আচ্ছা দেবে তো ঠিক আছে দিতে পারো, কোনো অসুবিধা তো কিছু নেই, কিন্তু ওটা আমরা লিখতে পারবো না টিকিটে। আমরা দরকার নেই লেখার, ওইটা আমরা বললাম যে নিজেরা বাইরের থেকে ওষুধ কিনে আনলাম, কিনে এনে আমি আমার ইন্টার্নকে বললাম যে দুজন মিলে আমরা সকালে আর বিকেলে করে এসে আমরা খাইয়ে যাবো, কারণ সিস্টার ওটা দেবে না, খাওয়াবে না। তারপরে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে এসে আমরা ওরকম সকালবেলা বিকেলবেলা করে খাওয়াতে 3 থেকে 4 দিন পরে দেখলাম পেশেন্টটার চোখ তাকিয়েছে, মানে একদিন কিন্তু চোখ বন্ধ ছিল, এবার চোখটা খুলেছে। যখন চোখটা খুলেছে তখন আমরা মনে করছি যে তাহলে হতেও পারে কিছু। যাই হোক তারপরে আরও 3-4 দিন পরে পেশেন্ট উঠে বসেছে এবং তারপরে ডিসচার্জ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তা স্যারকে তখন আরপি বলেছে যে স্যার এরকম জানেন তো এইটা ওরা এটা দিয়েছিল পেশেন্টটা, স্যার সেটা স্বীকার করলেন না, মানে ডায়াগনোসিসটা বললেন না ওটা তো জন্য হয়নি হয়নি, কিন্তু উনি বললেন যে যাকে পেশেন্টটা ওদের চেষ্টায় বেঁচে গেছে এইটা তো আমাদের কাছে বড় পাওনা। তখন উনি স্যার আমাদের 2000 টাকা দিয়েছিলেন সেই সময়, মানে যে বললো বিজলি গ্রিলে তোমরা খেয়ে নেবে, মানে চিড়িয়াখানায় বিজলি গ্রিল রেস্টুরেন্ট ছিল, তো স্যার আমাদের দিয়ে বলেছিলেন যে এটা তোমরা রেস্টুরেন্টটা খেয়ে নেবে। তা সেইটা একটা বেশ ভালো লেগেছিল, খুব বড় পাওনা, এবং লোকটাকে যে মানে এত ইচ্ছা শক্তিতে যে বাঁচাতে পেরেছিলাম সেটা এখনও আমি মনে করি যে মানুষের ইচ্ছা শক্তি একটা বিশাল ব্যাপার। যদি মানে তোমাকে যে কোনো কাজ করতে গেলে না, এই যে আমাদের যে থার্ড আই বলি বা আমরা বলি পাখির চোখ করতে হবে কোনো জিনিসে তুমি সাকসেস পেতে গেলে, সেই থার্ড আইটা তো আর কিছু না, মানে আমাদের চোখের সোজাসুজি গেলে একটা গ্ল্যান্ড আছে মুসুরি ডালের দানার মতো, যেটা আমরা পিটুইটারি গ্ল্যান্ড বলি, সেটা হচ্ছে আমাদের থার্ড আই। মানে সেইখানে যদি কোনো জিনিস তোমার স্পার্ক করে তখন তুমি কিন্তু অনেক শক্তি গ্যাদার করবে, সেই শক্তিটা গ্যাদার করলে তবে কিন্তু তুমি সেই জিনিসটাকে লক্ষ্যভেদ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। মানে কীরকম বলছি, ধরো মানুষের ইচ্ছা শক্তির ব্যাপারটা, যে তুমি বললে যে আমি তো আমার প্রেসিডেন্সিতে ইংলিশ অনার্স পড়ার ইচ্ছে ছিল, আমি খুব ভালো পড়েছিলাম, ভালো নাম্বার পেয়েছি, আমি তোমার সকালবেলা গিয়ে 6টার সময় লাইন দিয়ে ফর্ম তুলেছি, তারপরে আমি এলিজিবিলিটি টেস্ট দিয়েছি, কিন্তু আমার হলো না, আমার তো ভাগ্যে নেই। কথাটা তা নয়, কথাটা হচ্ছে যে ইচ্ছা তো আমাদের ধরো সারাদিনে এটা খাবো ওখানে ঘুরতে যাব এরকম ইচ্ছা অনেকই হয়, কিন্তু কোনো ইচ্ছা যদি তোমার ভেতরে স্পার্ক না করে যে আমাকে এটা করতেই হবে, তবে কিন্তু তুমি শক্তি অর্জন করতে পারবে না। কেন কি, তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা ছেলে সে লেখাপড়া করছে না বা ঘুরে বেড়াচ্ছে, বা একটা মেয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার বাবা মা রোজই বকা দিচ্ছে যে তুমি পড়াশোনা করো না, তুমি একটা বাউন্ডুলে ইত্যাদি, কিছুই হচ্ছে না। সেই রকমই একটা ছেলে বা মেয়ে একদিন ধরো ওই কথাটা শুনে মেয়েটা সিলিং ফ্যানে গলায় ঝুলে গেল, বা এমন কি শক্তি ওই স্পার্কিংয়ে হলো যার ফলে ওই ছেলেটা খাবার টেবিল থেকে গিয়ে ধরো মেট্রোর লাইনে ঝাঁপ দিল। তা এই যে শক্তিটা, এই শক্তিটা গ্যাদার করতে গেলে কিন্তু তোমার ওই স্পার্কটা হওয়া চাই। তো
তো সেইটা আমি মানে এটা বলছি নেগেটিভ এক্সপ্লেনেশন হলো, বাট এটা পজিটিভের ক্ষেত্রেও সেমই Same, জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত সেই স্পার্কলিংটা আসবে না আসবে না ততক্ষণ তুমি তুমি ধরো কারোর সঙ্গে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে গেলে, তাকে দুটো থাপ্পড় মারলে, সে তোমাকে একটু ঠেলে দিল, বা এরম হতে হতে একটা ঝগড়া মারামারি পরিবেশ হয়ে সেটা বন্ধ হয়ে গেল। কিন্তু তুমি কিন্তু আলটিমেট যে এনার্জি, মানে এনার্জি তো আমাদের ইউনিভার্সে কনস্ট্যান্ট, সেখান থেকেই আমাদের নিতে হবে। সেই এনার্জিটা কিন্তু কতটা তুমি নিজেও জানো না যে তুমি কতটা এনার্জি গ্যাদার করতে পারো। মানে সেটা তুমি কখন বুঝবে? যখন কেউ টিপে ধরবে বা একটা বালিশ মুখে পা দিয়ে যখন ধরবে, তখন যে এনার্জিটা তোমার থাকবে সেটা হচ্ছে আলটিমেট। আদারওয়াইজ কিন্তু তুমি পুরো এনার্জি তো সেই রকমই তুমি যেটাতে তুমি মানে লক্ষ্যভেদ করতে চাও, সেইটাতে তোমার সেই এনার্জিটাকে তোমাকে করতে হবে। আগে স্পার্কিং হবে। স্পার্কিং মানে বেসিক্যালি সায়েন্সের দিক থেকে বলতে গেলে আমাদের কি, আমাদের তো অনেক নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো কেমিক্যাল আমাদের ব্রেনের মধ্যে ঘোরাফেরা করে। অর্থাৎ সেই স্পার্কিংয়ের ফলে সেই নিউরো ট্রান্সমিটার, সেই কেমিক্যালসগুলো, মানে একটা ওয়েভগুলো যেগুলো এদিক ওদিক হচ্ছিল, সেটাকে একটা তুমি একমুখী করলে, তারপরে তোমার এনার্জি গেইন করবে, তবে তুমি সেই জায়গাটাতে যেতে পারবে। তো এইগুলো হচ্ছে তোমাকে ভাবতে হবে। ঠিক। আচ্ছা, আমি একদিন কথা প্রসঙ্গে তোমার সাথে কথা বলতে গিয়ে তোমার বাবার বাড়ির কিছু একটা অলৌকিক বিষয় শুনেছিলাম। হ্যাঁ, সেই ঘটনাটা একটু বলো না প্লিজ। সেটা আমি অবশ্য বিশ্বাস করি। মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানে একটা সুপার পাওয়ার থাকে। যখন আমরা দেখবে ডাক্তাররাও বলি, যখন কোনো পেশেন্টকে কোনো হোপ দিতে পারি না, তার বাড়ির লোককে বলি যে আপনারা ওপরওয়ালাকে ডাকুন, আপনারা এইটা করুন, ওটা করুন। হ্যাঁ, সুতরাং সেটার মানে কিন্তু আমরা বলি না যে আপনি কোনো পার্টিকুলার কোনো ভগবানকে বা একে ডাকুন, মানে একটা সুপার পাওয়ারের কাছে আপনি নত হন। তো সেটা কিন্তু একটা নিশ্চয়ই আছে আমার মনে হয়। কারণ যখন সবাই হাত ছেড়ে দেয়, তখন কিন্তু একটা হাত তোমার থাকবেই। তো সেই রকমই একটা ঘটনা বলি আমার বাবার ক্ষেত্রে। তখন আমি ক্লাস 6, মানে ধরো 11 বছর এরকম আমার বয়স। সেই সময় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মানে অ্যাসাইটিস হয়ে পেটে জল টল হয়ে যায়। তো বাবা তখন কর্মরত ছিলেন রেলে, তো রেলেরই হসপিটালে বাবাকে ভর্তি করা হয়। ভর্তির পরে এবার আমাদের বাড়িতে মানে গেট দিয়ে ঢুকে একটা উঠান আছে বড়, তারপরে কটা সিঁড়ি দিয়ে একটা বারান্দা হয়ে ঘরে ঢুকতে হয়। আর ঘরের কাছে একটা জানলা ছিল। এবার ওই জানলাটা থেকে আমি সব দেখতাম। মানে আমার ঠাকুমা সকালবেলা চলে যেতেন হসপিটালে, সেখান থেকে যখনই বিকেলবেলা কোনো আওয়াজ হতো গেটের, আমি চলে আসতাম ওখানে। মানে কি খবর এসছে, বা কোনো গেটের আওয়াজ হলে আমার মনে হতো কী খবর এসছে, এরকম ব্যাপারটা ছিল। আর এরকম আমার ঠাকুমা সকাল সন্ধ্যে যাচ্ছে 3 দিন 4 দিন, কোনো দিনই মানে বলছে ভালো না এরকম করে। এর মধ্যে তখন জানলাম যে ওরা পেটে জলটা বার করবে, ডাক্তাররা ট্যাপ করে জলটা বার করবে। এবার জলটা যেদিন ট্যাপ করে বার করলো, যাক তাহলে একটু তো ভালোই হবে। পরের দিন আবার ওরম জল হয়ে গেছে। এইরকম 3 দিন ট্যাপ করে জল বার করেছে আর জল হয়ে যাচ্ছে। তখন ডাক্তার বলেছে যে দেখুন, এরকম তো রোজ রোজ করা যাবে না, কিছু অসুবিধা থাকে মেডিকেল ব্যাপারে, তো এখন আমাদের ওয়েট করতে হবে, তো পেশেন্টের অবস্থাটা ভালো বুঝছি না। বাড়িতে সবাই খুব বিমর্ষ হয়ে রয়েছে। তখন আমাদের বাড়ির যিনি গুরুদেব, মানে আমার বাবা মা জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা সবারই গুরুদেব, তখন সবাই বললো যে তাহলে গুরুদেবকে একবার খবর দেওয়া হোক, যদি উনি কিছু করতে পারেন। সে গুরুদেবকে খবর দেওয়া হলো। এবার গুরুদেব এসে প্রথমে তো উনি বললেন যে বাড়িতে আসার পরে বললেন যে দেখো চিকিৎসা তো হচ্ছে, এখন দেখা যাক চিকিৎসাতে কী হয় না হয়। তো খুব ঠাকুমা জোরাজুরি করলেন যে তুমি এরকম আপনি চলুন একবার, আপনি একটু মাথায় হাত দিলে হয়তো বেঁচে যেতে পারে, মানে ভালো হতে পারে। তা খুব নিমরাজি হয়ে গুরুদেব গেলেন। এবার গিয়ে সন্ধেবেলা যখন ফিরে এলেন, ফিরে এসে আমি তো সব কান আর চোখ আমার খোলা একদম, কে কী বলছে, কতটা কী সিরিয়াস।
এবার গুরুদেব দাদু এসে বললেন যে ও তা ঠাকমা বলছে যে আমার খুব মানে মাকে বলছে আমার না খুব একটা লাগলো না, মানে গুরুদেব গিয়ে আমার ছেলেটাকে দেখলো না, ওই পাশের বেডের কার সঙ্গে গল্প টল্প করে সে চলে এলো, যাই হোক তা ঠিক আছে। তখন আমাদের একটা কীরকম মনে হয় যে মনে হয় তাহলে গুরুদেব যখন মুখ ফিরিয়েছেন তাহলে তো আর কিছু উপায়ই নেই দেখছি। তখন ইয়েকে বলছেন যে ওরকম গুরুদেব যখন চোখ ফিরে তা মাকে ডেকে বলছেন যে তুমি মন শক্ত করো, কিছু ইয়ে করো না, মানুষের যতক্ষণ আয়ু থাকবে ততক্ষণই তো থাকবে, আমরা তো আর কি করবো ইয়েতে। যাই হোক সেটা মানে গুরুদেব হাল ছেড়ে তার তুমি চলে গেলেন। এর মধ্যে যখন 3-4 দিন ধরে এরকম অবস্থা সবাই ছেড়ে দিয়েছে, তখন আমাদের বাড়ি থেকে 3টে বাড়ি দূরে আমার সঙ্গে মানে আমাদেরই বন্ধু রঘু, ওর এক ঠাকুমা ছিলেন। সে ঠাকুমার দোতলার ওপর থাকতেন, মানে ঘরের বাইরে কোনো দিন বেরোননি, মানে এতই অথর্ব, মানে হাঁটু টাটু পঙ্গু হয়ে লাঠি দিয়ে কোনো মতে ওই ওপরতলাতেই উনি ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করতেন, কোনোদিন নিচেও আসেনি, আর বাড়ির বাইরে তো বেরোনো দূরে থাক। সেই ঠাকুমা একদিন এরকম পরের দিন সকালবেলা বেরোচ্ছে, ভোরবেলা চলে যাচ্ছে যে এরকম মানে তর্স হয়েছে না যে কী খবর হয় না হয়। এর মধ্যে দেখি ওই রঘুর ঠাকুমা সে বুড়ি মানে হামাগুড়ি দিয়ে লাঠি ফাটি নিয়ে এসে, তার আগে তো ঘটনাটা আমি একটু বলি যে এরকম হচ্ছে তা ঠাকুমার একদিন ওরকম গেছে বাবাকে দেখতে, দুপুরবেলা ভর দুপুরে হঠাৎ একটা সন্ন্যাসী, আমাদের মানে সন্ন্যাসীর মতো এরকম বেশে একজন এসে গেটটা খুলে এসে আমাদের যে উঠোন থেকে যে সিঁড়ি দিয়ে মানে আমাদের উঠতে হয়, 3-4টে সিঁড়ি বেয়ে বারান্দাটায় উঠতে হয়, সেইখানে সন্ন্যাসী বসে গেছে। এবার আমি তখন ওই বয়সে আমি ভাবছি কি ভিখারি টিখারি কেউ এসছে নাকি, তো আমি মাকে ডেকেছি। তো মা এসছে, আমরা ওই জানলা দিয়েই দেখতাম, আমরা সামনেটা যা ভয় ছিল যেতাম না। তো মা বেরিয়ে এসছেন, এসে সন্ন্যাসীটা দেখে বলছে, মানে এইটা না আমার চোখেও দেখা আর কথাগুলো আমার কানে এখনও বাজছে। তো সন্ন্যাসী বলছে তোর তো খুব বিপদ। তো মা বলছে হ্যাঁ বাবা, আমার তো এরকম উনি তো হাসপাতালে ভর্তি আছেন, আর ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে কোনো। তখন বললেন যে না তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, এই বলছে। আমরা দেখছি ভিখারি মতো লোক কী বলছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা বলছে তুই আমাকে একটু তাহলে খাবার দে। তা আমাদের সেদিন সত্যি মানে ভালো লাগেনি, মা আর রান্নাও করেনি, রান্না হয়নি। তা বলছে আমার তো আজকে রান্না হয়নি, আমি খুব মানে বসে আছি যে আজকে কি খবর হয়, 3-4 দিন ধরেই ডাক্তার এরকম বলেছে। বলছে আচ্ছা রান্না হয়নি, তা বলছে তাহলে আমি আপনাকে কিছু টাকা পয়সা দিই, যাহলে আপনি কিনে খেয়ে নেবেন। তখন উনি বললেন না টাকা নেবো না, তাহলে তুই যদি চাল আলু কিছু এসব থাকে আমাকে এটা দে। তা মা তখন চাল আলু এসব যা ছিল সেগুলো দিয়েছে, দিয়ে যাক তারপর তো সন্ন্যাসী বাড়ি থেকে বেরিয়েছেন। এবার মা যেই ঘরে গেছে আমি সন্ন্যাসীর পেছন নিয়েছি, মানে কোথায় থেকে এসছে কোথায় যাচ্ছে দেখি। মানে অদ্ভুত কাণ্ড, আমাদের বাড়ি থেকে বেরিয়ে গলিটা ক্রস করে যেই বড় রাস্তায় উঠেছে, আমি তো পেছন পেছন গেছি, গিয়ে আমি বড় রাস্তায় উঠে আর দেখছি না তাকে। মানে নিমেষের মধ্যে কোথায় যে চলে মানে সেই সন্ন্যাসী কোথায় চলে গেল আমি আর দেখলাম না। তো এইটা যেদিন হলো, তারপরের দিন সকালবেলা বলতে ওরকম ঠাকুমা তো রেডি হচ্ছেন ভোরবেলা যাওয়ার জন্য, ফার্স্ট ট্রেন ধরতে হবে কাঁচারপাড়ায়। তখন ওই রকম ওই রঘুর ঠাকুমা সেই বুড়ি সকালবেলা একদম ওই হামাগুড়ি দিয়ে প্রায় লাঠি টাঠি নিয়ে এসে আমাদের উঠান থেকে এসে ওই যেখানে সন্ন্যাসীটা বসেছিল ওই সিঁড়ি পর্যন্ত আসতে পেরেছে। এসে ওখান থেকে চিৎকার করছে হ্যাঁ এই বাড়ির মেজো ছেলে কে আছে, এই বাড়ির মেজো ছেলে কে আছে। তখন ঠাকুমা তো রেডি হয়েছে মানে বেরোবে বলে, তখন ঠাকুমা বেরিয়ে এসছে। হ্যাঁ কী হয়েছে দিদি কী হয়েছে? বলছে এই বাড়ির মেজো ছেলেকে। তখন বলছে হ্যাঁ আমার মেজো ছেলে, ও তো খুব অসুস্থ, তো হাসপাতালে ভর্তি আছে অনেক দিন ধরে, খুবই শরীর খারাপ। তখন বলছে যে আমাকে কালকে রাত্রির থেকে একটা সন্ন্যাসী মানে স্বপ্নে শুধু বলে যাচ্ছে যে ওই বাড়ি আমাদের বাড়ির নাম ছিল উষালয়, বলছে উষালয় বাড়ির মেজো ছেলে অসুস্থ, তোর কাছে
জিনিস আছে তুই দিচ্ছিস না কেন? বলছে আমাকে সারা রাত বিরক্ত করেছে, বলছে ওই বাড়ির মেজো ছেলে অসুস্থ, তোর কাছে যে জিনিসটা আছে দিচ্ছিস না কেন? আমি ওই জন্যে ভোর হতে না হতেই মানে আমি তোমাকে এটা তা বলে একটা বলে কিছু ফুল বেলপাতা একটা কিছু মোড়ক টোড়ক করে ঠাকুমার হাতে দিয়েছে। ঠাকুমা তো সেই নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছেন হসপিটালে। দিয়ে তারপর সন্ধেবেলা যখন এসছেন ঠাকুমা, তখন দেখলাম ঠাকুমা একটু মানে একটু আশ্বস্ত হয়েছেন যে ইয়েতে, বলছে আজকে খুব ইউরিন হয়েছে, ইউরিন দিয়ে মানে জলটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে তো 3-4 দিন পরে বাবা সুস্থ হয়ে উনি চলে আসেন, এবং তারপরেও বাবা 7 বছর কর্মরত অবস্থায় ছিলেন, কাজ করেছেন 7-8 বছর। তা এইটা যে তোমাকে বললাম, মানে এই ঘটনাটার ব্যাখ্যা আমি আজও পাই না, এবং এইটা মানে আমার চোখের দেখা আর ওই কথাগুলো আমার কানের মধ্যেও রয়েছে। কি অদ্ভুত ইনসিডেন্টটা, ইনসিডেন্ট মানে এটার কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ। এবং সত্যিই তাই, আমি মানে আমার মতো একটা ধরো ওইটুকু ছেলে, সে তো একটা সন্ন্যাসীর সঙ্গে দৌড়েও ধরতে পারবে, কিন্তু অদ্ভুত যে সেই মোড়ের বাঁক নিল সন্ন্যাসী আর নেই, এও আমি আর খুঁজে পেলাম না তাকে। শুরুতেই আমার সাথে যখন কথা হচ্ছিল, তো দাদার কাছে কিন্তু আরও একটি অলৌকিক ঘটনা রয়েছে, সেটাও শুনবো। হ্যাঁ, সেটাও বলি, সেটাও তুমি ব্যাখ্যা দিতে পারবে না। সেটা হচ্ছে যে সেটা 2004, ইয়ার 2004, তখন আমার স্ত্রী, ওর একটু ইচ্ছা হলো যে মানে আমরা তখন পাসপোর্ট বানিয়েছি, তো ইচ্ছে হলো একটু বাইরে যাব। কোথায় যাব? বাংলাদেশ। তোর একটু ইচ্ছা ছিল যে এরকম বারদি গ্রাম আছে না বাংলাদেশে, ঢাকার কাছে বারদি গ্রাম, যেখানে লোকনাথ বাবার তিরোধান হয়েছিল, তো সেইখানে ওর একটু যাওয়ার ইচ্ছা হলো। তো যেই রকম কথা সেরকম আমার এক বন্ধু আছে শুভানুদ্দায়ী, ও শ্বশুর বাড়ির দিকে অনেক আত্মীয় বাংলাদেশে থাকে। তো ওকে বলাতেও বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলো আমরা ঘুরে আসবো বাংলাদেশ। তো ওই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলো, যে টিকিট কাটা, ভিসা ফিসা সব করে আমরা বাংলাদেশ গেলাম। এবার বাংলাদেশে যাওয়ার পরে একদিন ওদের বাড়ির লোকেদের ওরা বললো যে এরকম আমরা ইয়েতে যাব, লোকনাথ বাবার ওখানে যাব। তখন ওরা একটা বললো যে ঠিক আছে আমাদের গাড়িটা তোমরা নিয়ে যাও, গিয়ে লোকনাথ বাবার ওখানে গিয়ে ওখানে ভোগ টোগ খাবে, খেয়ে আমাদেরই এক রিলেটিভ থাকেন ওই কুমিল্লা হয়ে নোয়াখালী যাবে, সেইখানে রাম ঠাকুরের আশ্রম আছে। তা উনি রাম ঠাকুরের আশ্রমের খুব বড় একজন সেবায়েত, তো ওনার সঙ্গে দেখা করে রাম ঠাকুরের আশ্রমটাও দেখে তোমরা ফিরবে। না, ওটা ভালোই হয়েছে। এবার সকালবেলায় গিয়ে আমরা বারদি গ্রামে লোকনাথ বাবার সমস্ত এগুলো দেখলাম, তার ভোগ টোগ সব খেলাম। খেয়ে আমরা দুপুরবেলা স্টার্ট করলাম যে নোয়াখালী যাব। এবার নোয়াখালী পৌঁছালাম প্রায় সন্ধ্যাবেলা। পৌঁছে ওনার বাড়িতে গাড়িটা রেখে, তো উনি বললেন যে আগে আমরা আশ্রমটা ঘুরে আসি। সব দেখালেন উনি, আশ্রমের বেশ ভালোই একজন উনি সেবক। তো আমাদের পুরো আশ্রমটা ঘুরে টুরে দেখালেন। দেখে উনি বললেন আমার বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তোমরা স্টার্ট করবে। ওখান থেকে ঘন্টা 3-এর রাস্তা, নারায়ণগঞ্জ ঢাকা। এবার ওনার বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, করে তখন 9:30-10টা আমরা বেরোবো। বেরোনোর সময় আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। এবার গাড়ি যখন স্টার্ট নিচ্ছে না, তখন টুকটাক যেটুকু আমাদের নলেজে থাকে যেরকম, কিছুতেই হচ্ছে না। তখন উনি বললেন যে এখন তো আর কোনো মেকানিক পাওয়া যাবে না, তো তোমরা কাজ করো, ওনার বিরাট বাড়ি আর প্রচুর তেল কল। তো উনি বললেন তোমরা অসুবিধা নেই, আমার বাড়িতে থাকো, আমার রিলেটিভই তো, আমার বাড়িতে থাকো, কালকে সকালবেলা আমরা মেকানিক দিয়ে গাড়ি ঠিক করে নেবো। তা আমরা আর কী করবো, অগত্যা উপায় নেই, তো থাকতেই হবে। থাকলাম রাত্রিবেলা থেকে। এবার পরের দিন সকালবেলা আমি আর আমার ওই বন্ধু, আমাদের তো মানে মনটা উসকুস করছে, দেখি চল যাই গাড়িটা, তো ব্যবস্থা নিতে হবে সকালবেলায়। এবার সকালবেলা যেই স্টার্ট দিয়েছে একবারই স্টার্ট নিয়েছে গাড়িটা। এটা স্টার্ট নিয়েছে, আমি বললাম দেখো ঠিক নেই, আবার মাঝে রাস্তায় হতে পারে। তুমি এবার 2-3বার স্টার্ট করছে, গাড়ি স্টার্ট নিচ্ছে। তো যখন এরকম হয়েছে, তো যাই হোক, তারপরে আর মেকানিক দরকার হয়নি। আমরা পরে ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে ঢাকায় চলে এসেছি। আসার পরে এরকম যার বাড়িতে ছিলাম তাকে আমরা বললাম যে এরকম কালকে এই ঘটনা ঘটেছিল। তখন উনি আমাদেরকে ওই খবরের কাগজটা এগিয়ে দিলেন,
মানে বলছে তোমরা খুব বেঁচে গেছো যে কালকে রাত্রি 12টা থেকে রাত ভোর 4টে অবধি ওই ঢাকা নারায়ণগঞ্জ রাস্তায় মানে যত গাড়ি হয়েছে সব লুটপাট এবং মানে রাহাজানি, মহিলাদের সঙ্গে অত্যাচার, এই সারা রাত এইটা হয়েছে এই রাস্তা। মানে তোমরা খুব বেঁচে মানে গেছো। বেঁচে গেছি মানে কি, আর আমরা তো ধরো বিদেশি প্র্যাকটিক্যালি, আমাদের তো আরও অসুবিধা। তো সে তো পেপারে দেখলাম যে এরকম বেরিয়েছে, মানে উনি বললেন যে আমরা তো তোমাদের, আর ওখানে ফোনের তখন খুব ইয়ে ছিল, তখন গ্রামীণ ফোন আসেনি, সবার কাছে ওই ল্যান্ড ফোন ছিল না, যে উনি যে ওনারা যে জানেন ওনারাও সকালে খবরের কাগজে দেখছেন। তা এইরকম একটা ঘটনা ঘটেছে। এবারে আমরা তো বলি যে দেখো বাবা লোকনাথের আশীর্বাদ কৃপাতেই হয়েছে, তো সেটাও একটা ঘটনা আমরা যেটা ইয়ে করতে পারি, কেনই বা রাতের বেলা গাড়িটা চললো না আর পরের দিন কেনই বা চললো। একদম, অ্যাকচুয়ালি যদি আমরা বলি স্পিরিচুয়াল ফিল, এরকমই ছোট ছোট আমাদের দৈনন্দিন জীবনের ভিন্ন ঘটনার মধ্যেই কিন্তু ভগবানের আশীর্বাদটা থাকে। ওই যে বললাম সুপার পাওয়ার, ওই স্পর্শটা তোমাকে অনুভব করতে হবে। একদম। আচ্ছা, একটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন করি, যেহেতু তুমি ডার্মাটোলজিস্ট, আজকাল মানুষের মধ্যে একটা প্রচণ্ড চাহিদা দেখি, আমরা ফর্সা হতে চাই, এবং এই ফর্সা হওয়ার তাগিদে মানুষ এত কমার্শিয়াল প্রোডাক্ট বেরিয়ে গেছে, এবং সেগুলো রীতিমতো প্রচণ্ড দামি দামি প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট সে কয়েক হাজার টাকা মূল্যের, কিন্তু মানুষ মানে তার পেছনেও দৌড়ে যাচ্ছে শুধু ফর্সা হবো, একটা অদ্ভুত রকম তাগিদ। আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখছি, যে আমরা কি আদতেও সত্যিই নিজেদের কমপ্লেক্সন পুরো চেঞ্জ করতে পারি? কখনো ফর্সা কি হওয়া যায়? 100% না, পারি না। যেটা এটা নিয়ে আমরা একটা আমাদের ডার্মাটোলজিস্টদের মধ্যে একটা ইটাক বলে একটা আমরা করেছি, যেটাতে মানে এই ধরনের প্রোডাক্ট, অ্যাকচুয়ালি আমরা সমস্ত প্রোডাক্টগুলো দেখেছি যেগুলো ফর্সা হওয়ার প্রোডাক্ট, সেগুলো সবই স্টেরয়েড যুক্ত বেশিরভাগ ক্ষেত্রে, এবং স্টেরয়েড আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, মানে যদি তুমি ইরেশনাল ইউজ করো। আমরা তো স্টেরয়েড দিতেই হয় কোনো অসুখ বা ইয়েতে, কিন্তু কিন্তু রেগুলার বেসিসে তুমি 6 মাস 1 বছর 2 বছর, তার স্টেরয়েডের যে সাইড এফেক্টসগুলো সেগুলো মারাত্মক। এবং এখন আমরা যে পেশেন্টগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রেই এই ফর্সা হতে গিয়ে ক্রিম মেখে তারপরেই তাদের চামড়াটা খারাপ করে চলে এসছে। এইটা আমরা প্রত্যেককে বলি যে কালো সাদাকে কালো এই করা কিন্তু আমাদের কাজ না, এটা ভগবান করে পাঠিয়েছেন। আমাদের কাজ হচ্ছে হেলদি স্কিন রাখা। তো সেইটাতে কখনো তারপর আমরা সেই সমস্ত কোম্পানির এগেনস্টেও আমরা প্রচার করেছি, মানুষের কাছে তো করেইছি, এবং আমরা যারা এখন দেখবে আগে এখন ফিল্ম স্টাররা এগুলো প্রচার করতো, সেই প্রমোটটা আমরা বন্ধ করে দিয়েছি। এবং তবু এখনও কিছু কিছু গ্রামগঞ্জে তাদের তো ইয়েটা থাকে যে ফর্সা হই বা অনেক জায়গাতে আছে, মানে এখনও এই জিনিসটা এত বেশি মানুষের মধ্যে, আর মানুষকে কিভাবে যে বোকা বানানো হচ্ছে, কত কত টাকা দিয়ে মানুষও প্রোডাক্টস পারচেস করছে। কখনো কেউ হতে পারে যে যেরকম একটা বার্থ কালার নিয়ে জন্মেছে সেটা কখনোই চেঞ্জ হতে পারে না, এবং সেটাতে অনেককে দেখছি 2 বছর 3 বছর ধরে ব্যবহার করে তারপরে মুখটাকে এমন অবস্থায় নিয়ে গেছে যে তার চিকিৎসা, তখন সে বলছে না আর আমি বুঝে গেছি এগুলো করবো না। এখন একটু কিছুটা কনসাসনেস লেভেলে এসছে মানুষের ইয়েতে। এমনকি আমরা দেখেছি যে অনেক বিউটি পার্লারে ফেসিয়াল করে তারপর বেটনোভেটসি লাগিয়ে দিয়েছে, মানে একটা স্টেরয়েড মলম লাগিয়ে দিয়েছে। এই তাৎক্ষণিক ফর্সা করতে গেলেই সমস্যায় বেড়ে যাবে। সুতরাং দর্শক বন্ধুদের জন্যই আজকে আমি এই কোয়েশ্চেনটা রাইজ করলাম যে ফর্সা কিন্তু হওয়া যায় না, যে কালারটা আছে সেইটাই থাকবে। সুতরাং আননেসেসারি এই ধরনের কমার্শিয়াল প্রোডাক্টস ইউজ করে নিজের স্কিনটাকে খারাপ করার কোনো মানেই দাঁড়ায় না। হ্যাঁ, কিছু হয়তো বেসিক কম্পোনেন্টস থাকে যেগুলো আমাদের স্কিনটাকে গ্লো করতে হেল্প করতে পারে বা হেলদি রাখবে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু কখনোই ফর্সা হওয়া যায় না। মানে বিশ্বাস করবে না, এখন এতই, বিশেষ করে ফেসবুকের জগতে স্ক্রল করতে গেলেই মানে মার্কেটে এগুলো এত চলছে, একটা কালো একটা সাদা হাতকে পাশাপাশি রেখে দিয়েছে, আর মানুষও উদ্ভ্রান্তের মতো তার পেছনে দৌড়ে যাচ্ছে।
আই ডোন্ট নো যে তাদের লজিক কি একেবারেই কাজ করে না। তো যাই হোক, আজকে কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছে, তাই এই ভুলটা কিন্তু অবশ্যই তোমরা আর কেউ করবে না। ওকে, আচ্ছা, তো আজকের এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, কারণ ডাক্তারবাবু নিজের মূল্যবান সময় দিয়ে আমার এখানে এসেছেন এবং এতগুলো ঘটনা আমাদেরকে সাজিয়ে উপস্থাপন করেছেন। আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ তোমার কাছে। এবং আমার এটাও মনে হয় যে যে দর্শক বন্ধুরা আমাকে দেখছেন পর্দার ওপার থেকে, তাদেরও নিশ্চয়ই অনেকেরই মনে হচ্ছে যে আমাদের জীবনেও এমন কোনো টুকরো ঘটনা আছে যেগুলো আমরাও চলে আসতে পারি শ্রেয়া পডকাস্টে আর শেয়ার করতে পারি। তাই তাদেরকে বলবো যে স্ক্রিনে পপটপ যে নাম্বারটা আছে সেখানে ডায়াল করে নিন, চলে আসুন আর স্টুডিওতে দারুণ আড্ডা জমান। আচ্ছা, তো আজকের মতন এপিসোডটার একদম অন্তিম পর্যায়ে তো পৌঁছেই গেছি। আমার জন্য কি ফ্রি এর কিছু টিপস দেবে স্কিনের জন্য প্লিজ? হ্যাঁ, সে তোমাকে দিয়ে দেবো। ওটা পার্সোনালি? আচ্ছা আচ্ছা। আর একটা কথা, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, যারা যারা কমেন্ট করবে সবার জন্য একটা করে ফ্রি চেকআপ বলে দিলাম কিন্তু, ঠিক আছে? ওকে, সবাই প্রচুর কমেন্টস করো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি তাহলে। থ্যাংক ইউ সো মাচ।